সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলারের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ভারতের ভিসা চালু হলেও ভোগান্তি কমেনি। দালাল চক্রের দৌরাত্ম্য, ফি দিতে হচ্ছে কয়েক গুণ বেশি। প্রতিনিয়ত ঘটছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমি ঢুকতে গিয়ে পকেটে ছিল মোবাইলটা নিয়ে গেছে। আপনি ভিসা ফি 1500 টাকা, ওরা 8 থেকে 10,000 টাকা করে নিচ্ছে। এখানে দালাল চক্র থাকে, হ্যাকার থাকে, সবকিছু মিলিয়ে একটু ভোগান্তি হলেও সাধারণ জনগণ কিন্তু এখন সুযোগটা পাচ্ছে। কাল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু। সারা দেশে থাকবে অভিন্ন প্রশ্নপত্র। স্বচ্ছতা নিশ্চিত করতে সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন। 2রা জুলাই আমাদের এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে সমমানের। সেখানে 12,70,583 জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। ঢাকায় কবর দেয়া নিয়ে তৈরি হয়েছে শ্রেণী বৈষম্য। সংরক্ষণে খরচ 10 লাখ থেকে 1.5 কোটি টাকা। প্রিয়জনের শেষ চিহ্ন দ্রুত মুছে যাওয়ার শোক। মা মরছে, ওখানে আমার ভিতর জলে। আমরা গরিব মানুষ, আনি নেই, খাই, আমরা কেমনে রাখুন টাকা পয়সা দিয়ে। 20 বছরে 20 লাখ, 10 বছরের জন্য 10 লাখ। তো বললাম যে ভাই আমাদের তো এরকম দেওয়ার মতো শক্তি অ্যাবিলিটি নেই। 24 মাস পর আবারও ফিরল জুলাইয়ের স্মৃতি। 36 দিনের আন্দোলনে পতন হয় ফ্যাসিস্ট শাসনের। প্রাণ দেন মুগ্ধ আবু সাইদ সহ শত শত তরুণ। অভিবাসন বিরোধী ট্রাম্পের স্বপ্নে বড় ধাক্কা যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের। জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার বহাল। তীব্র প্রতিক্রিয়া প্রেসিডেন্টের। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছি পুরো খবরে। দীর্ঘ প্রায় 2 বছর বন্ধ থাকার পর আবারও বাংলাদেশের নাগরিকদের জন্য চালু হয়েছে ভারতের পর্যটন ভিসার কার্যক্রম। এ নিয়ে উচ্ছ্বাস যেমন রয়েছে, তেমনি ভোগান্তিও কম নয়। ভিসা ফিরছে কয়েক গুণ বেশি অর্থ হাতিয়ে নিচ্ছে দালাল চক্র। আবার অতিরিক্ত ভিড়ের কারণে প্রায়ই ঘটছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমি ঢুকতে গিয়ে পকেটে ছিল মোবাইলটা নিয়ে গেছে। এবারে আমি একা না, আরও 5-6 জনের ওদের কাছে আমি কমপ্লেন করছি। ওরা বলে আমি কি করবো, বললাম আপনি সিসি ক্যামেরা টানেন, তাও টানতে চায় না। এত জ্যাম, একটা লিফট চালু, লিফট যদি বেশি চালু থাকতো তাহলে হয়তো এই ভোগান্তিটা হতো না। এই দেখেন না কত বড় লম্বা লাইন। আমার যাওয়ার সময় মোবাইলটাও নিয়ে গেছে। এই দীর্ঘ সারি চিকিৎসা কিংবা ভ্রমণের জন্য ভারতে যেতে ইচ্ছুক সাধারণ মানুষের। বুধবার রাজধানীর যমুনা ফিউচার পার্ক বন্ধ থাকায় বিভিন্ন এজেন্সিতে প্রবেশের জন্য একটি প্রবেশদ্বার থাকায় হুড়োহুড়ি বেঁধে যায়। এরই মধ্যে ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমি ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম, তাই ফাইলটা প্রসেস করার জন্য লেভেল 3-তে সকালে আসছিলাম, কিন্তু এত বড় লাইন যে মানে দম ছাড়ার মতো উপক্রম হয় নাই। আমরা এর আগেই মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লাই করছিলাম এবং আলহামদুলিল্লাহ ইন্ডিয়ান মেডিকেল ভিসা আমরা পেয়েছি। গেল 28 জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা চালুর পরপরই নানা কারণে ভারতে যাওয়ার ভিড় বেড়ে যায়। তবে স্লট পেতে এখনও বিভিন্ন এজেন্সি জনপ্রতি প্রায় 5 থেকে 10,000 টাকা পর্যন্ত নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। হ্যাঁ, এজেন্সি তো নিচ্ছে টাকা। আপনি ভিসা ফি 1500 টাকা, ওরা 8 থেকে 10,000 টাকা করে নিচ্ছে। স্লট পেতে তো অবশ্যই, কারণ এখানে দালাল চক্র থাকে, হ্যাকার থাকে, সবকিছু মিলিয়ে একটু ভোগান্তি হলেও সাধারণ জনগণ কিন্তু এখন সুযোগটা পাচ্ছে। গতকালকে আবেদন করেছি, তো স্লটের জন্য 6,500 টাকা নিয়েছে, ওরা 7,000 বলছিল, তো 6,500 টাকা দিয়েছি। অথচ এই খরচ মাত্র 1,500 টাকা। পর্যটন ভিসা চালুর পর 2-1 জন নিজেরাই স্লট পেয়েছেন বলেও জানান। এছাড়া যারা আগে মেডিকেল ভিসার জন্য আবেদন করেছিলেন তারাও ভিসা পেয়েছেন।
এখন তো সবাই ট্রাই করতেছে, সেক্ষেত্রে এখন তো একটু এরকম হবেই। দ্যাট মিনস কিছুদিন পর আশা করা যাচ্ছে যে সেটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। সাধারণ মানুষ বলেন বিভিন্ন কারণেই পার্শ্ববর্তী দেশে যেতে হয়, তাই ভিসা সংক্রান্ত জটিলতা না থাকাই ভালো। ট্যুরিস্ট ভিসা অবশ্যই ভালো হয়েছে। আমি মেডিকেল ভিসা করেছি, আমার ধরেন নেক্সট টাইম আমি সুস্থ, এখন আমি ট্যুরিস্ট ভিসা করে যেতে পারবো চিকিৎসা, জাস্ট মেডিসিন নেওয়ার জন্য তো আমি ট্যুরিস্ট ভিসা করতে পারি। মানে এটা আমাদের জন্য অনেক সুবিধা হয়েছে, বিভিন্ন জায়গায় যাওয়া যাবে। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার ভিসা আবেদন কেন্দ্রে পর্যটন ভিসার আবেদন নেওয়া শুরু হয়েছে। 2024 সালের 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর নিরাপত্তার কারণ দেখিয়ে পর্যটন ভিসা স্থগিত করেছিল ভারত। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। আগামীকাল থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সব বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা 12,70,583 জন। মোট কেন্দ্রের সংখ্যা 2,697টি। সচিবালয়ে বুধবার সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন পরীক্ষার নানা বিষয় তুলে ধরেন। জানান, নকল প্রতিরোধে সব কেন্দ্রে সিসিটিভি স্থাপন সহ কঠোর নজরদারির ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এবার পরীক্ষা কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা নেই বলে জানান শিক্ষামন্ত্রী। 9টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং মোট 77টি বিষয়ে 21 দিনে পরীক্ষা সম্পন্ন হবে। দোসরা জুলাই আমাদের এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে সমমানের, অর্থাৎ আলেম এবং টেকনিক্যাল এডুকেশনের সমমানের পরীক্ষা হতে যাচ্ছে। সেখানে 12,70,583 জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। নিরাপত্তার জন্য যারা থাকছেন তাদের কাছে বডি ক্যামেরা থাকবেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য নিয়ন্ত্রণ থাকে, সেই জন্য আমরা এটা নতুন ইনক্লুড করেছি। 3টি নতুন উপজেলা ও একটি নতুন থানা অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার। নতুন উপজেলা 3টি হল চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গুরা এবং ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও। নতুন থানাটি হল চট্টগ্রামের হালদা। সচিবালয়ে বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নিকারের 121তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের আওতাধীন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অংশগুলো ঢাকা জেলার অন্তর্ভুক্ত করারও সিদ্ধান্ত হয়েছে। ধর্মীয় রীতি অনুযায়ী মানুষের অন্তিম ঠিকানা কবর, কিন্তু মর্মান্তিক হলেও সত্য, ঢাকায় এই কবর দেওয়া নিয়েও রয়েছে শ্রেণী বৈষম্য। প্রয়োজনে শেষ ঠিকানা সংরক্ষণ করতে গেলে গুনতে হবে 10 লাখ থেকে 1.5 কোটি টাকা পর্যন্ত, যা নিম্ন ও মধ্যবিত্তের জন্য আকাশ কুসুম স্বপ্ন। শেষ ঠিকানার এই জায়গাটির নাম হচ্ছে কবর। 8 ফিট বাই 4 ফিট দৈর্ঘ্যপ্রস্থের এই জায়গাটির দাম কতই বা হতে পারে? 1 লাখ, 2 লাখ বা তার কিছুটা বেশি। তবে সিটি কর্পোরেশনগুলো তথ্য বলছে এই জায়গাটুকু সংরক্ষণ করতে হলে গুনতে হবে কোটি টাকা, তাও আবার 25 বছরের জন্য। তাহলে প্রশ্ন হচ্ছে, যার আর্থিক সক্ষমতা নেই সে কি ধরে রাখতে পারবে তার জীবনের এই শেষ মাটিটুকু? বিপুল জনসংখ্যার এই নগরীতে প্রতিনিয়ত মৃত্যু ঘটছে। তাদের শেষ ঠিকানা ঢাকার 2 সিটি কর্পোরেশনের অধীনে নির্ধারিত 9টি কবরস্থান। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় 6টি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় 3টি কবরস্থান রয়েছে। সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী ঢাকা উত্তর সিটির আওতাধীন বনানী কবরস্থানে যদি কেউ 15 বছর মেয়াদের জন্য কবর সংরক্ষণ করতে চান তাহলে গুনতে হবে 1 কোটি টাকা, আর 25 বছরের জন্য এই অঙ্ক দাঁড়াবে 1.5 কোটি টাকায়। এছাড়া উত্তরা 4 নম্বর সেক্টরের কবরস্থানে 15 বছরের জন্য দিতে হবে 75 লাখ এবং 25 বছরের জন্য 1 কোটি টাকা। উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন আজিমপুর কবরস্থানেও রয়েছে বিভিন্ন মেয়াদে কবর সংরক্ষণের সুবিধা। এখানে 10 বছরের জন্য লাগবে 5 লাখ আর 25 বছর মেয়াদে এই মূল্য দাঁড়াবে 20 লাখ টাকায়। 20 বছরের ভিতর হয়তো কবর ভাঙবে না, ওইটার একটা ওরা ফি নিয়ে রাখে।
এখন প্রশ্ন দাঁড়ায়, তবে কি নিম্ন ও মধ্যবিত্তরা এই বিপুল ব্যয় বহন করতে পারবেন? এ বিষয়ে কথা হয় তরিকুল ইসলামের সঙ্গে। 4 মাস আগে মারা যাওয়া একমাত্র ছেলের কবর জিয়ারত করতে জোহরের নামাজের পর আজিমপুর কবরস্থানে এসেছেন এই পিতা। সমাজ অধিদপ্তর থেকে মনে হচ্ছিল যে আপনি কি কোনো টাকা পয়সা দিতে পারবেন কিনা, 10 বছর 20 বছরের জন্য 20 বছরে 20 লাখ, 10 বছরের জন্য 10 লাখ। তো বললাম যে ভাই আমাদের তো এরকম দেওয়ার মতন শক্তি অ্যাবিলিটি নেই, এই জন্য তো আমরা আপনাদের কাছে অ্যাপ্লিকেশন করছি, তো আমি তো পারলাম না। তো বললাম আমার কবরটা নিশ্চয়ই ভাঙবে ওই হারে, ওই যে টাকা দিলে তার ভাঙতো না। তার মতো এমন মানুষের সংখ্যা কম নয় যারা আর্থিক অবস্থার কারণে প্রিয়জনের কবর সংরক্ষণ করতে পারছেন না। ঢাকার প্রায় প্রতিটি কবরস্থান ঘিরে যে চিত্র প্রায় একই রকম। মা মরছে ওখানে, আমার ভিতর জলে, আমরা গরিব মানুষ, আনি নেই খাই, আমরা কেমনে রাখুন টাকা পয়সা দিয়ে। এখন তো জনগণ বাড়তেছে, তাই না? যদি কবরস্থানটা যদি বড় না থাকে আর বেচা যদি হয়ে যায় তাহলে তো প্রবলেম হয়, কবর দিতে প্রবলেম হয়। যাদের আর্থিক অবস্থা ভালো সেই পরিবারের কেউ মারা গেলেও প্রিয়জনের কবর সংরক্ষণ করতে চান অনেকে, কিন্তু ঢাকার কবরস্থানগুলোয় স্থান সংকুলান না হওয়ায় কবর সংরক্ষণে নিরুৎসাহিত করা ছাড়া কোনো উপায় নেই বলে জানান এই মোহরার। 10 বছর মেয়াদে 5 লাখ টাকা, 15 বছর মেয়াদে 10 লাখ টাকা, 20 বছর মেয়াদে 15 লাখ টাকা, 25 বছর মেয়াদে 20 লাখ টাকা। যেমন উত্তর সিটি কর্পোরেশনে বর্তমানে 25 লাখ মেয়াদে যেটা আছে সেটা 1,45 লাখ টাকা চলতেছে। শোক আর আবেগের মুহূর্ত ও প্রিয়জনের শেষ ঠিকানাকে সংরক্ষণ করতে গিয়ে সাধ্যে কুলাচ্ছে না বেশিরভাগ নগরবাসীর। জনসংখ্যার বিবেচনায় ঢাকায় কবরস্থানের সংকট রয়েছে বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। যাচ্ছি পরের প্রসঙ্গে। 24 মাস পর আবারও ফিরে এলো 2024-এর জুলাইয়ের স্মৃতি। সেই গণঅভ্যুত্থান রচিত হয় 1 জুলাই থেকে। 36 দিনের আন্দোলনে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। এজন্য প্রাণ দিতে হয় মীর মুগ্ধ, আবু সাইদ সহ শত শত তরুণকে। 5 আগস্ট 2024 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচি এবং সরকারের ডাকা অনির্দিষ্টকালের কারফিউ চলছিল। বেলা 11টার পর থেকে ঢাকার পথে ঢল নামে মানুষের। কারফিউ ভেঙে বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেন তারা। এক পর্যায়ে শাহবাগ, কেন্দ্রীয় শহীদ মিনার সহ গুরুত্বপূর্ণ পয়েন্ট লোকারণ্য হয়ে ওঠে। দুপুর 1:30টার কিছু পরে খবর আসে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। তার দেশত্যাগের খবর ছড়িয়ে পড়লে গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় সহ বিভিন্ন সরকারি ভবনে ঢুকে উল্লাস করে সাধারণ মানুষ। এবার একটু পেছনে যাওয়া যাক। ঘটনার শুরু ওই বছরের 5 জুন। ছাত্র আন্দোলনের মুখে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা প্রথা বাতিল করে 2018 সালে একটি পরিপত্র জারি করেছিল সরকার। কিন্তু 2024 সালের 5 জুন সেই পরিপত্রটিকে অবৈধ বলে ঘোষণা করে হাইকোর্ট। এতে 30% মুক্তিযোদ্ধা কোটা সহ মোট 56% কোটা পুনরায় বহাল হয়ে যায়। এর প্রতিবাদে নতুন করে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা এবং কোটা বাতিলের নির্বাহী আদেশ জারির দাবি জানান। সরকারকে দাবি মানার জন্য 30 জুন পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়। সরকারের তরফ থেকে কোনো ঘোষণা না আসায় 1 জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দেশব্যাপী আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা, যা পরবর্তীতে 36 দিনের গণ আন্দোলনে রূপ নেয়। এই 24 ঘন্টার মধ্যে আমরা চাই সংসদে অধিবেশন ডেকে সেটার আইন পাশের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজ্য ভাস্কর্যের পাদদেশে সমন্বয়ক নাহিদ ইসলাম ঘোষণা দেন 4 জুলাইয়ের মধ্যে দাবি আদায়ে কার্যকর উদ্যোগ না নিলে কঠোর কর্মসূচি দেয়া হবে। তখন বিষয়টিকে একেবারেই গুরুত্ব দেয়নি তৎকালীন আওয়ামী লীগ সরকার। এরপর আন্দোলন ক্রমেই তীব্র হতে থাকে। তখন ছাত্র জনতার উপর হামলা শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী। 15 জুলাই থেকে সহিংসতা আর 16 জুলাই থেকে শুরু হয় প্রাণহানি। প্রতিদিনই বাড়তে থাকে মৃত্যুর মিছিল। প্রাণ হারান আবু সাইদ, মীর মুগ্ধ, ওয়াসিম সহ 864 জন। বেসরকারি হিসেবে যা আরও বেশি। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেছেন, এক দেশের সঙ্গে ভালো সম্পর্ক হলে তা অন্য দেশের সাথে সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। তিনি বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে বাংলাদেশের স্বার্থ রক্ষা করা। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি এসব কথা বলেন। এসবে ভারতে পলাতক শেখ হাসিনা সম্পর্কেও কথা বলেন তিনি।
রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে একটি বিদেশি সংবাদ মাধ্যমে ইমেল দেয়া সাক্ষাৎকারে ভারতে অবস্থান করা শেখ হাসিনার একটি মন্তব্য নিয়ে সাম্প্রতিক সময়ে আলোচনা তৈরি হয়। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়দের মন্তব্য জানতে চান সাংবাদিকরা। এতগুলো অন্যায় করে অপরাধ করে উনি আরেক দেশে আছেন এবং বিচার হয়েছে, তার বিচারে উনি সাজাপ্রাপ্ত হয়েছেন। অবশ্যই সেটা ওনাকে আমরা ফেরত এনে বাংলাদেশের মাটিতে সেই বিচারটা সম্পন্ন হোক, সেটা বাংলাদেশের জনগণ চায়। তো সেই লক্ষ্যে কাজ চলছে, প্রক্রিয়াধীন আছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের সঙ্গে যৌথ সম্ভাব্যতা যাচাইয়ের ঘোষণা আসে। প্রতিমন্ত্রী জানান, চীন এ বিষয়ে কারিগরি সহায়তা দেবে। তিস্তা ছাড়াও আমাদের রিভার ম্যানেজমেন্টের একটা সমস্যা আছে সারা দেশে। সেই রিভার ম্যানেজমেন্টেও ওরা একটা ফিজিবিলিটি স্টাডিতে তারা হেল্প করতে চায়, সাপোর্ট দিতে চায়। সেটা চীন সেই সাহায্যটা তারা করতে চায়। আমরা আশা করছি যে এই সফরের পরে চাইনিজ ইনভেস্টমেন্ট আরও অনেক বেশি বৃদ্ধি পাবে। এদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার ইরান যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এটি দুই দেশের মধ্যে সুসম্পর্কের অংশ বলে মন্তব্য করেছেন প্রতিমন্ত্রী। ইরানের মানুষের সাথে বাংলাদেশের মানুষের পিপল টু পিপল একটি স্ট্রং একটা যোগাযোগ আছে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। গৌরব, ঐতিহ্য আর সংগ্রামের 106 বছরের পথ চলা উদযাপন করল ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার সকাল থেকেই উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং প্রাক্তন শিক্ষার্থীরা। 1921 সালের 1 জুলাই যাত্রা শুরু করে দেশের সর্বোচ্চ এই বিদ্যাপীঠ। সেই ধারাবাহিকতায় 1 জুলাই উদযাপিত হয় বিশ্ববিদ্যালয়ের 106তম প্রতিষ্ঠা বার্ষিকী। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কি ভাবছেন বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা? দীপ্ত টিভির নিয়মিত আয়োজন জনতার কথায় আজ থাকছে সেই প্রসঙ্গ। ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠই নয়, গণতান্ত্রিক আন্দোলন, ভাষা সংগ্রাম থেকে শুরু করে স্বাধীনতার ইতিহাসেরও অবিচ্ছেদ্য অংশ। 106 বছরে পা রাখা এই বিশ্ববিদ্যালয় আজও শিক্ষা, গবেষণা ও নেতৃত্ব গঠনের অন্যতম প্রাণকেন্দ্র। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই বিশ্ববিদ্যালয়কে নিয়ে কী ভাবছেন দেশের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা? চলুন জেনে আসি তাদের কথাই। শতবর্ষ পালন করেছি আমরা বাংলা বিভাগের স্টুডেন্ট, সেখানেও শতবর্ষ হয়েছে, যেহেতু আদি ডিপার্টমেন্ট। ভালো লাগছে নিঃসন্দেহে। বর্তমানে যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে তাদের কাছে আমার চাওয়া এটাই যে তারা ঠিকভাবে পড়াশোনা করুক, গবেষণামূলক পড়াশোনাটা চালিয়ে যাবে। ইন্টার কমপ্লিট করে যখন ঢাকায় আসে, যখন হলে যদি থাকার সুযোগ পায় বা আশেপাশে কোনো মেস ভাড়া করে থাকে, প্রথম যে জিনিসটা শেখে জীবনকে চেনা। ক্যাম্পাসটা কখনোই আমাদের পুরাতন হয়নি। 10 বছর আগেও যেরকম ছিল এখনও সেই রকম আছে, ভবিষ্যতেও এরকমই থাকবে। সব থেকে মধুর যে স্মৃতিটা সেটা হচ্ছে যে ওই একসাথে হই হই করে যে বাচ্চাটা। এই যে প্রোগ্রাম হচ্ছে, আরও বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়, এখানে আসলে বিভিন্ন ধরনের মানুষের মিলন মেলা। সেই ক্লাস 8-9 থেকে আমার এটা স্বপ্ন ছিল। আর ঢাবিতে যেদিন চান্স পাইছি ওই দিনটা আসলে সামথিং স্পেশাল। এত খুশির সময় মনে হয় আমাদের জীবনে আর আসে না। তো আই উইশ যে আগামীতে যেন আসলেই প্রাচ্যের অক্সফোর্ড যেটা, এই গৌরবটা আসলে ধরে রাখতে পারে। রাজধানীর গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলাকারীরা বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ঘৃণা বিভাজন ছড়াতে চেয়েছিল, কিন্তু তাদের সেই অপচেষ্টাই বরং সংহতির বোধ ও সহিংসতার বিরুদ্ধে যৌথ অঙ্গীকার আরও শক্তিশালী হয়েছে। হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের শ্রদ্ধা জানাতে বুধবার রাজধানীর গুলশানে ইটালির রাষ্ট্রদূতের বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে অতিথিরা এসব কথা বলেন। অনুষ্ঠানস্থলে একটি নাম ফলকের সামনে ইটালি, জাপান, ভারত ও যুক্তরাষ্ট্রের কূটনীতিকেরা পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। 2016 সালের 1 জুলাই রাতে হোলি আর্টিজান বেকারিতে ওই জঙ্গি হামলা হয়। উত্তরের জনপদে প্রবাহিত তিস্তা নদী কখনো আশীর্বাদ, আবার কখনো অভিশাপ। প্রতি বছর ভাঙন, বন্যা আর অনিশ্চয়তার সঙ্গে লড়াই করেই জীবন কাটছে তিস্তা পাড়ের হাজারো মানুষের। এ নিয়ে এবারে রয়েছে একটি প্রতিবেদন।
এটি তিস্তা নদী, উত্তরের মানুষের জীবনের সঙ্গে মিশে থাকা একটি নদী। কিন্তু এই নদী যেমন জীবিকা দেয়, তেমনি কেড়ে নেয় ঘর, জমি আর স্বপ্ন। তিস্তা পাড়ের অনেক পরিবার প্রতিদিন লড়াই করে টিকে থাকার জন্য। অঞ্চলের মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ, মাছ ধরা, গবাদি পশু পালন এবং দিনমজুরি। কিন্তু বর্ষা এলেই বদলে যায় সব হিসাব। নদী ভাঙনে হারিয়ে যায় ফসলি জমি ও বসত ভিটা। প্রচুর স্রোত হওয়ার কারণ হচ্ছে কি, ভারত পূর্ব পরিকল্পিতভাবে বর্ষাকালে সবসময় পানিটা ছেড়ে দেয়, সেই জন্য এই স্রোতের সৃষ্টি হয়েছে। এবং যে তিস্তার আশেপাশে যে নিম্ন অঞ্চলগুলো আছে, প্রতিটা নিম্ন অঞ্চল প্লাবিত হচ্ছে এবং আশেপাশের যে নদী ভাঙনের কারণে বাড়িগুলো ভাঙন হচ্ছে। একটা যেখানে আবার বসত বাড়ির থেকে কিছু আবার শাকসবজি আবাদ করে খাবো, এটুকু আবাদ করে খাইতে পারি না। মনে করে হিড়িম করে বন্যা উঠলো, যেটুকু আবাদ করছে উঠুক মনে করে নিয়ে গেল। আমরা খুব রিস্কে আছি। তিস্তা যদি আমাদের বাস্তবায়ন হয়, তাহলে আমাদের হাজার হাজার একর সম্পত্তি আমাদের কৃষি আওতায় চলে আসবে। গরু, বাছুর, ছাগল, ছেলি, মানুষ, দুনুষ সব রাস্তায় আসেন, রাত যায় তো রাস্তা কাটেন নাকি। বন্যার সময় আমাদের চুলে ডুবে যায়, রান্না বান্নার সমস্যা হয়। তাছাড়া আমাদের এমন সময় হয় আমরা ঘরেও থাকতে পারি না। এখন যে পরিস্থিতি, আমাদেরকে 1 সপ্তাহের মধ্যে আমাদের এখান থেকে চলে যাওয়া লাগবে। এই ভিডিওতে আমি যে যাবো যে কোথায় আমি নিজেও বলতে পারতেছি না। বিশেষ করে যখন আমাদের পানির প্রয়োজন তখন আমরা পানি পাই না, আর যখন আমাদের পানির প্রয়োজন নাই তখন এই তিস্তায় এত বেশি পানি আসে, যেটা আমাদের শুধু উপকার নয়, আমাদের অনেক ক্ষতি করে। বছরের পর বছর ধরে এই মানুষগুলো কেবল একটি নিরাপদ জীবনের স্বপ্ন দেখছেন। অনেকের প্রত্যাশা, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে নদী ভাঙন কমবে, কৃষিতে শেষের সুযোগ বাড়বে এবং বদলে যাবে তিস্তা পাড়ের মানুষের জীবন ও জীবিকা। এখন তাদের একটাই চাওয়া, নদীর সঙ্গে যুদ্ধ নয়, নদীকেই ঘিরেই নিরাপদ ভবিষ্যৎ। তিস্তা লাখো মানুষের জীবন ও জীবিকার অংশ। তাদের এই দীর্ঘদিনের সংগ্রাম কতটা বদলাবে সেটি এখন দেখার অপেক্ষা। আমরা রশিদ মিঠু, দীপ্ত সংবাদ, তিস্তা, নীলফামারী। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ বাতিল করে জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রেখেছে দেশটির সুপ্রিম কোর্ট। স্থানীয় সময় মঙ্গলবার সুপ্রিম কোর্ট 6-3 ভোটে ট্রাম্পের নীতিটিকে অবৈধ বলে রায় দেয়। এর মাধ্যমে আদালত 1 শতাব্দীরও বেশি সময় ধরে প্রচলিত সেই সাংবিধানিক ব্যাখ্যাই বহাল রাখল, যার অধীনে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া প্রায় সবাই দেশটির নাগরিক হিসেবে স্বীকৃত। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প গত বছরের 20 জানুয়ারি ওই নির্বাহী আদেশ জারি করেন। রায়ের প্রতিক্রিয়ায় ট্রাম্প একে দেশের জন্য খুবই খারাপ বলে আখ্যায়িত করেন। তবে বিষয়টি নিয়ে এখন নতুন পথে চলার ইঙ্গিত দিয়েছেন তিনি। এবার বিআরবি কেবলস নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। বিশ্বকাপ ফুটবলে এখন লড়ছে ইংল্যান্ড ও ডিআর কঙ্গো। এ পর্যন্ত খেলায় কঙ্গো 1-0 গোলে এগিয়ে রয়েছে। নকআউট পর্বের খেলায় রয়েছে আরও 2টি ম্যাচ। রাত 2টায় মুখোমুখি হবে বেলজিয়াম ও সেনেগাল, আর বৃহস্পতিবার সকাল 6টায় বিশ্বকাপের সহ আয়োজক যুক্তরাষ্ট্র খেলবে বসনিয়ার বিপক্ষে। রুডি গার্সিয়ার অধীনে বেলজিয়াম গ্রুপ পর্বে শীর্ষে থাকলেও তাদের পারফরম্যান্স পুরোপুরি মন ভরাতে পারেনি দর্শকদের। 3 ম্যাচে 2 ড্র ও 1 জয়ে 5 পয়েন্ট। প্রশ্ন ওঠে কেভিন ডি ব্রুইনা, রোমেলু লুকাকুদের সামর্থ্য নিয়ে। ফিফা র্যাঙ্কিং এ 8ম স্থানে থাকা বেলজিয়ামের বিশ্বকাপ ইতিহাস সমৃদ্ধ। 2018 সালে 3য় স্থান অর্জন তাদের সেরা সাফল্য। তবে 2022 বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই তাদের বিদায়ের হতাশা এখনো তাড়া করে। তাই এবার শেষ 16 নিশ্চিত করা তাদের জন্য কেবল পরের রাউন্ডে ওঠা নয়, নতুন প্রজন্মের সামর্থ্য প্রমাণেরও মঞ্চ। সেনেগালে বিশ্বকাপ যাত্রা বেশ নাটকীয়। পাপে থিয়াওয়ের শিষ্যরা শুরুতে টানা 2 ম্যাচে ফ্রান্স ও নরওয়ের কাছে হেরে কোণঠাসা হয়ে পড়ে, কিন্তু শেষ ম্যাচে ইরাকের বিপক্ষে 5-0 গোলে দুর্দান্ত জয় শুধু নকআউট নিশ্চিত করেনি, বিশ্বকাপ ইতিহাসও জায়গা করে দেয় তাদের। 2002 বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওঠাই তাদের সেরা অর্জন। এবার সেই ইতিহাস ছুঁয়ে ফেলার স্বপ্ন তাদের। রোমাঞ্চকর ও নাটকীয়তা ভরপুর এমন মঞ্চে মাঠে নামছে এবার বিশ্বকাপের প্রধান আয়োজক যুক্তরাষ্ট্র। নকআউট পর্বের এই ম্যাচটি এক ভিন্ন রঙের লড়াই। একদিকে স্বাগতিকরা নিজেদের মাটিতে ইতিহাস লেখার স্বপ্নে বিভোর, অন্যদিকে বসনিয়া অদম্য সাহস, ইস্পাত কঠি মানসিকতা আর চমক দেখানোর প্রবল ইচ্ছা নিয়ে হাজির।
এই ম্যাচে শুধু একটি জয় নয়, বাজি রাখা আছে গর্ব, আবেগ এবং স্বপ্নের ভবিষ্যৎ। যুক্তরাষ্ট্রের শক্তি, তাদের গতি, প্রেসিং এবং আক্রমণে বৈচিত্র্য। কোচ মরিসিও পচেত্তিনোর অধীনে দলটি এখন বেশ সংগঠিত এবং আত্মবিশ্বাসী। ফোলারিন বালুগুন, জিও রেইনা, ক্রিশ্চিয়ান পুলিসিচ, এই ত্রয়ী মুহূর্তেই ম্যাচের চিত্র বদলে দিতে পারে। অন্যদিকে বসনিয়া যেন নিঃশব্দ এক ঝড়। খুব বেশি আলোচনা না থাকলেও দলটি বেশ গোছালো। তাদের ফুটবল হয়তো চোখ ধাঁধানো নয়, কিন্তু কার্যকর। কম সুযোগ তৈরি করেও প্রতিপক্ষকে ঘায়েল করতে জানে তারা। বসনিয়ার সবচেয়ে বড় তারকা এডিন জেকো। অভিজ্ঞ এই স্ট্রাইকারের এটি শেষ বিশ্বকাপ। বয়স হয়তো বেড়েছে, কিন্তু বড় ম্যাচে গোলে ক্ষুধা এখনো অটুট। একদিকে গ্যালারি গর্জন, অন্যদিকে আন্ডারডগের সাহস। ফুটবল প্রেমীদের জন্য এটি শুধু একটি ম্যাচ নয়, একটি আবেগের এক বিস্ফোরণ। একটি ভুল, এক মুহূর্তের মনোযোগহীনতা সব স্বপ্ন ভেঙে দিতে পারে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ভারতের ভিসা চালু হলেও ভোগান্তি কমেনি। দালাল চক্রের দৌরাত্ম্য, ফি দিতে হচ্ছে কয়েক গুণ বেশি। প্রতিনিয়ত ঘটছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমি ঢুকতে গিয়ে পকেটে ছিল মোবাইলটা নিয়ে গেছে। আপনি ভিসা ফি 1500 টাকা, ওরা 8 থেকে 10,000 টাকা করে নিচ্ছে। এখানে দালাল চক্র থাকে, হ্যাকার থাকে, সবকিছু মিলিয়ে একটু ভোগান্তি হলেও সাধারণ জনগণ কিন্তু এখন সুযোগটা পাচ্ছে। কাল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু। সারা দেশে থাকবে অভিন্ন প্রশ্নপত্র। স্বচ্ছতা নিশ্চিত করতে সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন। 2রা জুলাই আমাদের এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে সমমানের। সেখানে 12,70,583 জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। ঢাকায় কবর দেয়া নিয়ে তৈরি হয়েছে শ্রেণী বৈষম্য। সংরক্ষণে খরচ 10 লাখ থেকে 1.5 কোটি টাকা। প্রিয়জনের শেষ চিহ্ন দ্রুত মুছে যাওয়ার শোক। মা মরছে, ওখানে আমার ভিতর জলে। আমরা গরিব মানুষ, আনি নেই, খাই, আমরা কেমনে রাখুন টাকা পয়সা দিয়ে। 20 বছরে 20 লাখ, 10 বছরের জন্য 10 লাখ। তো বললাম যে ভাই আমাদের তো এরকম দেওয়ার মতন শক্তি অ্যাবিলিটি নেই। 24 মাস পরে আবারও ফিরল জুলাইয়ের স্মৃতি। 36 দিনের আন্দোলনে পতন হয় ফ্যাসিস্ট শাসনের। প্রাণ দেন মুগ্ধ, আবু সাইদ সহ শত শত তরুণ। অভিবাসন বিরোধী ট্রাম্পের স্বপ্নে বড় ধাক্কা যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের। জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার বহাল। তীব্র প্রতিক্রিয়া প্রেসিডেন্টের। এই ছিল এখনকার মতো। এরই সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। আর তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।